মণিপুর নামের একটা গ্রাম ছিল, যেখানকার লোকেরা খুবই পেছনে ছিল আর একদম শান্ত জীবন কাটাচ্ছিল। যদি কারোর বাড়িতে সাইকেল চলে আসে তাহলে তারা পুরো গ্রামকে আমন্ত্রণ জানাতো। সেই গ্রামে রামু থাকত। রামু গ্রামে ছোট্ট মোটো কাজ করে নিজের পরিবার চালাতো। কখনো প্রধানের বাড়িতে কাজ করত, কখনো লাকড়ি কাটার কাজ করত, আর ওগুলো বিক্রি করে একটু টাকা রোজগার করত। জঙ্গলে কাঠ কাটাটা তো এখন খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে। জানি না কোন জানোয়ার কখন সামনে চলে আসবে, সবসময় ভয়ে থাকি আমি। রামু কিছু লাকড়ি কেটে সেগুলো বিক্রি করতে বাজারে চলে যায়। আরে এসো রামু, এসো। আমি তো তোমার জন্যই অপেক্ষা করছিলাম বটে। আমার অপেক্ষা? সেটা কেন করছিলে? কি হয়েছে বলো তো? এই কার্ডগুলো নাও আর আমাকে পয়সা দিয়ে আমাকে ছাড়ো তো বাবা। আরে প্রধান মশাই তোমাকে ওনার বাড়িতে কাজ করার জন্য ডাকছে, বুঝলে তো? আর বলছিল যে পুরনো হিসাব সব কিছু মিটিয়ে দেবেন উনি। কি বলছো তুমি? তুমি এই কার্ডগুলোকে ওজন করে নাও আর আজকের হিসাবটা করে দাও। আমি প্রধান মশাইয়ের বাড়িতে এক্ষুনি চলে যাচ্ছি। রামু সেই লাকড়িওয়ালার থেকে কিছু টাকা নিয়ে নেয় আর প্রধানের বাড়িতে কাজ আর পয়সার লোভে চলে যায়। তক্ষুনি প্রধান নিজের মুন্সির সাথে কথা বলছিল। এই গ্রামের লোকজনের গোলাম করা খুব সহজ, বুঝলে? কি করতে হবে? ওদেরকে সবসময় অসুবিধে ফেলে দিতে হবে। ওদেরকে খুশিতে থাকতে দিলে চলবে না, কারণ ওরা যদি খুশিতে থাকে তাহলে আর কিসের গোলাম হলো? আরে গোলাম তো সেই হতে পারে যে বিষণ্ণতায় থাকে, যে দুঃখী থাকে। একদম ঠিক কথা বলেছেন প্রধান মশাই আপনি। সেই জন্যই তো আপনার সামনে বেশিরভাগ চাকর টাকর তো পোপো করে ঘুরে বেড়ায়। ওদের সবার কথা দূরে দাঁড়িয়ে থাকা রামু খুব মন দিয়ে শুনে নেয় আর মনে মনে ভাবতে শুরু করে। এদের মনের মধ্যে কত পাপ ঢুকে রয়েছে। সমস্ত গ্রামকে এত গোলাম ভাবেও। এর কাছে যদি কেউ সাহায্য চাইতে আসে তাহলে সে তো একটা মূর্খ হবে, তাই না? রামু প্রধানের কাছে গিয়ে বলে ওঠে, দেশ তো কবে স্বাধীন হয়ে গেছে প্রধান মশাই, তবে আপনাদের মতন প্রধান আর মুন্সিরাই যে গোলামি আর এরকম নোংরা জঘন্য চিন্তাধারা রাখে, যে গরিব মানুষকে গোলাম মনে করে, সাধারণ মানুষকে মূর্খ আর সৎ মানুষকে বোকা, তাই না? তোমার মাথা ঠিক আছে তো রামু? এসব কি বলছো? তোমার এত সাহস যে তুমি এই সব কিছু আমার সামনে দাঁড়িয়ে বলছো? বড় মুখে ছোট কথা প্রধান মশাই। যাই হোক, আপনি বলুন, আপনি আমায় খোঁজ করছিলেন তাই না? বাজারে কোনো কাজ ছিল? আজকে আমার ছেলের জন্মদিন। যাও যাও গিয়ে একটা প্যান্ডেল তৈরি করো আর গ্রামের সবাইকে বলে দাও যে আজকে আমার বাড়িতে ভোজ দেওয়া হবে, ঠিক আছে? আর তার সাথে যে হালুয়াই আসতে চলেছে তাতে সাহায্য করো তুমি। আগে প্রধান মশাই, আর আগের মাসেও তো একটা পয়সা বাকি রয়েছে, তাই না? তার একটু খেয়াল রাখবেন, ঠিক আছে? তোমার হিসেব আমি একটু পরেই দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আগে গিয়ে সমস্ত কাজ করে নাও। আমন্ত্রণের পুরো তৈয়ারি যেন রামুর হাতেই ছিল। সে গ্রামের প্রত্যেক বাড়িতে আমন্ত্রণ দেওয়া থেকে সমস্ত কাজ করে নেয়। এসো সবাই পেট ভরে খেয়ে নাও। খাবার খুব সুস্বাদু হয়েছে বটে। খাবারে অনেক কিছু শক্তি রয়েছে। নিজের নিজের ওজন বাড়িয়ে চলে যাও। সত্যি খুব ভালো ব্যবস্থা করেছে বটে। দারুণ লাগলো খাবারগুলো খেয়ে, কিন্তু যেখানে রামুর হাত একবার লেগে যায় সেখানে এমনই মজা হয়, তাই না? ঠিক বলেছ তুমি। রামুর হাতে যেন জাদু রয়েছে। যেই খাবারই তৈরি হয় সেটা রামুর হাত দিতেই খাবার খুবই সুস্বাদু আর ভালো হয়ে যায়। পুরো গ্রাম খুব ভালো করে আমন্ত্রণে খাবার খায় আর সবাই রামুর খুব প্রশংসা করে। কিন্তু প্রধান আর তার ছেলের এই কথাটা একেবারেই পছন্দ হয় না। কিন্তু যখন রামু প্রধানের কাছে নিজের টাকা চাইতে চলে যায় তখন প্রধান আর তার ছেলে এই কথাটা একদম পছন্দ করলো না। প্রধান মশাই, সব কিছু খুব ভালোভাবেই তো হয়ে গেল। সমস্ত গ্রামের সবাই ভোজ খেয়ে চলে গেল আর আপনার ছেলের জন্মদিনও তো খুব ভালোভাবে পালন করা হলো। এবার আসুন তো, আমার পয়সাটা আমাকে দিয়ে দিন তো। সব কিছু হলো, কিন্তু কিছু জিনিস ভালো হয়নি বটে। আমার ছেলেকে তো গ্রামের কোনো মানুষ দেখলাম না জন্মদিনের জন্য সংবর্ধনা জানালো। শুধু এলো, খাবার দাবার খেলো আর তোমার প্রশংসা করে এখান থেকে চলে গেল। এরকম আশা তো আমি গ্রামের লোকের কাছে করিনি। আর যদি বলতে হয় তোমার পয়সার কথা, সেটা তুমি নিয়ে যেতে পারো। প্রধান রামুকে টাকা দিয়ে দেয়। রামু ওখান থেকে চলে যায়।
মালিক, এটা কি বলুন তো? রামুকে ওর পয়সা আপনি এইভাবে কি করে দিয়ে দিলেন? এটা তো খুবই অন্যায়। সে নিয়ে তুমি চিন্তা করো না। আমি রামুর পেছনে দুজন গুন্ডা লাগিয়ে দিয়েছি বটে। যেই ও জঙ্গলের রাস্তা ধরে বাড়ির জন্য রওনা দেবে না, ওরা দুজন শক্ত করে পাকড়াও করে ধরে রামু সব পয়সা কেড়ে নেবে। এই চল চল চল, পয়সা বের কর, পয়সা বের কর। পয়সা বের কর, না হলে তোকে শেষ করে দেব। পয়সা বের কর। ওই দুজন গুন্ডাকে দেখে রামু প্রচন্ড ভয় পেয়ে যায়। আগে এই নিন পয়সা, নিয়ে নাও, পয়সা নিয়ে নাও, আর এখান থেকে চলে যাও। আর দয়া করে তোমরা আমায় কিছু করো না। যেই মাত্র গুন্ডারা চলে যায়, রামু প্রচন্ড কাঁদতে শুরু করে। হ্যাঁ ঈশ্বর, আমি কি ক্ষতি করেছি তোমার? আমার পরিবার কতদিন হয়ে গেল খায়নি, শুধু এই আশাতে যে আমি কিছু পয়সা রোজগার করে তাদের পেটটা ভরে দেব। আমি তো বেশি কিছু চাইও নি তোমার থেকে, যে আমার থেকে এত অন্যায় করাচ্ছেন আপনি। রামুর কাদার আওয়াজ শুনে জঙ্গল থেকে অনেকগুলো জানোয়ার এদিক ওদিক পালাতে শুরু করে। ওদের মধ্যে থেকে একটা খরগোশ রামুর সামনে আহত অবস্থায় চলে আসে। আরে এটা আবার কি? এর অবস্থা তো খুবই খারাপ দেখছি আমি। ওর প্রাণ আমাকে বাঁচাতেই হবে, নাহলে তো এই খরগোশ নিজের প্রাণ ত্যাগ করবে। রামু সেই খরগোশে সাহায্য করে। যেই মাত্র খরগোশ জ্ঞান ফিরে আসে, খরগোশ রামুকে বলে ওঠে, আরে রামু, তুমি আমাকে চিনলে না? আমি তো তোমারই ছোট্টবেলার বন্ধু। খরগোশের আওয়াজ শুনে রামু প্রচন্ড অবাক হয়ে ওঠে। তুমি কি করে কথা বলতে পারো? এসব হচ্ছেটা কি? তুমি আমার নাম জানলে কি করে? আর আমার ছোটবেলার বন্ধু, এসব কি? এসব তুমি কি বলছো বলো তো? আরে তুমি শান্ত হয়ে যাও, আমি একটা মায়াবী খরগোশ। মনে হয় তোমার মনে পড়ছে না, এই দেখো। সেই মায়াবী খরগোশ নিজের জাদুই শক্তি দিয়ে রামুর ছোট্টবেলার জিনিস দেখিয়ে দেয়। রামুর সামনে তার ছোট্টবেলা দেখতে পায়, যেখানে রামু সেই খরগোশের সাথে খেলা করছিল, তাকে খাবার খাওয়াচ্ছিল আর তাকে জলও খাওয়াচ্ছিল। এটা কি করে হতে পারে? এই বাচ্চাটা তো আমিই বটে। আর আমার যতদূর মনে পড়ছে, আমার বাবা তো আমাকে কোনো জাদুঘরকে বিক্রি করে দিয়েছিল। তুমি ঠিক বলেছ, সেই জাদুঘরের সাহায্যেই আমি আজ মায়াবী খরগোশ হয়ে গেছি আর এই জঙ্গলেই থাকি। একটা বাঘ আমার উপরে আক্রমণ করলো, আমি বাঁচতে বাঁচতে এখানে চলে এলাম আর তুমি আমার প্রাণ বাঁচালে। এখন তুমি আমার কাছ থেকে যে কোনো দুটো জিনিস চাইতে পারো, আমি সেটা নিশ্চয়ই পূরণ করব। তোমার কাছ থেকে কিছু লাগবে না আমার। তুমি এখান থেকে চলে যাও আর আমাকে একা থাকতে দাও তো, আর কিছু না। রামুকে হতাশ আর অস্থির দেখে খরগোশ নিজের জাদুই শক্তি দিয়ে সেই জায়গাতেই একটা ফুচকার গাছ বানিয়ে দেয়। এটা আবার কি? একটা ফুচকার গাছ? এটা তুমি কেন করলে? তুমি নিজের ফুচকা বিক্রি করে নিজের সংসার চালিও। এই ফুচকার গাছ থেকে পুরি নিয়ে সামনেওয়ালা কুয়া থেকে জল নিয়ে তুমি সেটা বিক্রি করো, এতে তোমার আমদানিও হবে আর আমার বরদানও পূরণ হয়ে যাবে। সেই মায়াবী খরগোশের সাহায্যের কারণে রামু প্রচন্ড খুশি হয়ে ওঠে আর খুশির চোটে চোখ দিয়ে জল বেরিয়ে আসে। ধন্যবাদ বন্ধু, ছোটবেলায় যে উপকার করেছিলাম তুমি এখনো মনে রেখেছো। অনেক ধন্যবাদ। আমি এই ফুচকাগুলোকে বিক্রি করে নিজের সংসারটা ভালো করে চালাতে পারবো। আর দ্বিতীয় দিন থেকে ঠিক সেরকমটাই হলো। রামু সেই ফুচকার গাছ থেকে অনেকগুলো ফুচকা নিয়ে নেয় আর পাশের কুয়ো থেকে টক ঝাল জলও নিয়ে নেয় আর সেগুলোকে একটা ঠেলাতে বিক্রি করতে শুরু করে। রামু দাদা, এক প্লেট ফুচকা দাও তো আমাকে। তোমার হাতে তো জাদু রয়েছে, জাদু। হ্যাঁ, আর নয় তো কি, একবারে এক প্লেট ফুচকা কেউ খেতেই পারবে না, ওর মনই ভরবে না। কমপক্ষে 3 প্লেট ফুচকা তো তাকে খেতেই হবে। আরে এ তো সামান্য তোমাদের ভালোবাসা, বুঝলে? আরে আমরা তো শুনেছি যে তুমি তোমার বাড়ি ঠিকঠাক করে নিয়েছো একদম। খুব ভালো কথা, বুঝলে তো? তোমার সংসার এখন খুব ভালোভাবে আর বাড়িটাও বেশ সুন্দর হয়ে গেছে, বুঝলে তো? সবই হরি ঠাকুরের কৃপা।
এখন রামু ফুচকা বিক্রি করে নিজের সংসার খুব ভালো করে চালাচ্ছিল। এইভাবেই অনেক মাস কেটে যায়। রামু গ্রামে একটা স্কুটারও কিনে নেয়। সেই স্কুটারের মধ্যে ফুচকা রেখে রামু আর রামুর স্ত্রী সন্ধ্যা দুজনই গ্রামে গ্রামে গিয়ে ফুচকা বিক্রি করার কাজ শুরু করে। এই কথাটা প্রধানের মোটেই পছন্দ হলো না। এই রামুকে একবার দেখো, কালকে একটু ব্যবসা শুরু করেছে আর হঠাৎ করে এত পয়সাওয়ালা হয়ে গেল যে যে গ্রামে একটা সাইকেল ছিল না, সেই গ্রামে রামু স্কুটিতে করে ফুচকা বিক্রি করছে। যদি এইভাবেই চলতে থাকে তাহলে মালিক, রামু কয়েক মাসের মধ্যেই তো আপনার থেকে বেশি বড় লোক হয়ে যাবে গিয়ে, আর বেশি সম্মানও পাবে না। তুমি শুধু ওর প্রশংসাই করতে থাকবে নাকি কোনো উপায়ও বলবে আমাকে, যাতে আমি রামুর ব্যবসাটাকে বন্ধ করতে পারি? হ্যাঁ, আরে একটা উপায় রয়েছে বটে। আপনার কি মনে পড়ে আপনার সেই পোষ্য গুন্ডাগুলো, ওদেরকে বলে দিয়ে ওর স্কুটি ফুচকা পুরি ভেঙে দিয়ে আপনি আপনার হিসেবটা ঠিক করে নিতে পারেন, তাই না? যাই বলো না মুন্সি, তুমি কিন্তু সত্যিই শয়তান। এইভাবেই চলতে থাকো, আর এবারে আমিও যাব, বুঝলে? ওর স্কুটি ফুচকা ভাঙা হচ্ছে দেখতে। প্রধান আর মুন্সি রামুর বাড়ির কাছে চলে যায় আর গাছের আড়ালে লুকিয়ে ওই গুন্ডাদের কাজকর্ম দেখতে শুরু করেন। যেইভাবে গুন্ডারা স্কুটি পানিপুরির গাড়ি ভেঙে দেয়, প্রধান আর মুন্সি প্রচন্ড খুশি হয়ে ওঠেন। কেমন লাগলো বেটা এবার তোমার? কিন্তু এতে ওর খুব বেশি ক্ষতি হবে না, বুঝলে? আরে আমি তো দেখেছি মালিক, যে স্কুটি নিয়ে রামু সবসময় একটা গাছের কাছে যেত, বুঝলেন তো, আর সেখান থেকে স্কুটি ফুচকা নিয়ে বেরিয়ে পড়তো। আমার মনে হচ্ছে ওই জঙ্গলে গেছি একবার, ওই জায়গাটা দেখা উচিত। এটা তুমি আমাকে আগে কেন বলনি? হ্যাঁ, তুমি একটু বেশি করে পেট্রোল নিয়ে নাও, ঠিক আছে? পুরো জঙ্গলটাকে জ্বালিয়ে পুড়ে ছারখার করে দেবো। সাপও মরবে আর লাঠিও ভাঙবে না। হ্যাঁ। প্রধান আর তাদের গুন্ডারা অনেকগুলো পেট্রোল নিয়ে নেয় আর সেই ফুচকার গাছের কাছে চলে যায়। আর ওখানে গিয়ে দেখতে পান যে ফুচকার গাছ রয়েছে, যেখান থেকে রামু পুরি নিয়ে নিত। আচ্ছা, তাহলে এটা হলো আসল ব্যাপার। এবার আমি বুঝতে পেরেছি সবকিছু। এই সমস্ত গাছগুলোকে পেট্রোল ঢেলে পুড়িয়ে দাও তো দেখি। আর সেরকমটাই হলো। প্রধান পুরো জঙ্গলে আগুন লাগিয়ে দেন, কিন্তু একটাও গাছ পুড়ল না। প্রধান, মুন্সি আর দুটো গুন্ডা প্রচন্ড অবাক হয়ে ওঠে। তক্ষুনি প্রধানের একটা লোক দৌড়তে দৌড়তে প্রধানের কাছে এসে বলতে শুরু করে, প্রধান মশাই, প্রধান মশাই, আপনার ফ্যাক্টরিতে আর আপনার বাড়িতে আগুন লেগে গিয়েছে, আর তার উপর আবার আপনার সমস্ত গাড়িগুলোর মধ্যে কেউ ভেঙে দিয়েছে বটে। জানি না কে করলো এইসব। না না, এটা হতে পারে না। এসব তুমি কি কথা বলছো? হ্যাঁ, প্রধান নিজের বাড়িতে গিয়ে দেখে যে তার বাড়ি আর তার ফ্যাক্টরি দুটোই আগুনে পুড়ছিল, যেটা দেখে সে অবাক হয়ে যায় আর জোরে জোরে কাঁদতে শুরু করে। তক্ষুনি ওখানে সমস্ত গ্রামবাসীরা জমা হয়ে যায়, আর তার মধ্যে রামুও ছিল, যাকে দেখে প্রধান লজ্জা ফিল করতে শুরু করে। আমায় ক্ষমা করে দে রামু, এই সব কিছু আমারই কর্মের ফল রে। আমি তোর বাড়ি শেষ করে দেওয়ার জন্য চেষ্টা করি, আর দেখ আমার বাড়ি শেষ হয়ে গেল। আমি যা করেছি তাতে আমার খুব লজ্জা লাগছে, আমায় ক্ষমা করে দাও। আপনি আপনার ভুল বুঝতে পেরে গেছেন তো আমার কাছে তো এটাই যথেষ্ট প্রধান মশাই। আপনি চিন্তা করবেন না, সব কিছু আবার ঠিক হয়ে যাবে। ততদিন পর্যন্ত আপনি আপনার পরিবারকে নিয়ে আমার বাড়িতে থাকতেই পারেন। আর ফ্যাক্টরির কথা যদি বলতেই হয়, তাহলে ইন্স্যুরেন্স দিয়ে তো আপনি ফ্যাক্টরির পয়সা পেয়েই যাবেন। প্রধান রামুকে সমস্ত কথা বলে দেন আর রামুর কাছে ক্ষমাও চেয়ে নেয়। আর এইভাবেই রামু আবার নিজের স্কুটিতে ফুচকা বিক্রি করা শুরু করে দেয়, আর পুরো গ্রামে চর্চিত হয়ে ওঠে। প্রধান আর মুন্সি ভালোর রাস্তা খুঁজে পান, আর ওরা নিজের জীবন ভালো করে কাটান। রামু নিজের ভালো ব্যবহারের কারণে অনেকগুলো ফুচকা স্কুটিতে বিক্রি করে।